আখি কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সবাইকে জয়েন করেছে? দেখি। না। তাহলে আমরা একটু ওয়েট করি। ওকে। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব অধ্যায় 10, ঠিক আছে? ইয়েস। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছিলে অধ্যায় 10টা পড়ানো হয়নি। আজকে তোমাদের সেই এই অধ্যায়টা আজকে আমরা ধরবো, সেটা হলো অধ্যায় 10, খনিজ সম্পদ। ঠিক আছে? আমরা জানি আমাদের আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে তোমাদের সেই 10ম অধ্যায়টা নিয়ে আলোচনা করব, খনিজ সম্পদ, যেখানে আমরা ধাতু অধাতু বিভিন্ন সম্পর্কে বিভিন্ন খনিজ সম্পদ সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে? তাহলে অধ্যায় 10 আমরা শুরু করি খনিজ সম্পদ দিয়ে। যে আমরা জানি অনেকগুলো কি রয়েছে, খনিজ সম্পদ রয়েছে। যেমন আমরা যে গ্যাসটা ব্যবহার করি, তারপর পেট্রোলিয়াম, জ্বালানি ব্যবহার করছি, এগুলো কিন্তু আবার খনিজ সম্পদ। ঠিক আছে? তাহলে খনিজ সম্পদগুলো বলতে আমরা যে জিনিসগুলো বুঝছি, যে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধাতু আছে, অধাতু আছে, উপধাতু আছে, বিভিন্ন যৌগ প্রকৃতিতে, অর্থাৎ বায়ুমণ্ডল বলো, সেটা পানি বা মাটি, বিভিন্ন মাধ্যম থেকে আমরা সংগ্রহ করে থাকি। এখন যে বিভিন্ন জায়গা থেকে, যেমন খনি, মাটি বলো, বায়ুমণ্ডল, সেখান থেকে যে জিনিসগুলো আমরা সংগ্রহ করি সেগুলোকে বলা হয় খনিজ। ঠিক আছে? আমরা খনি থেকে, সেটা মাটি হতে পারে বা পানি হতে পারে বা বায়ুমণ্ডল হতে পারে, যে অংশটা আমরা সংগ্রহ করি সেটা হলো খনিজ। খনিজ বিভিন্ন ধরনের হতে পারে, সেটা কঠিন হতে পারে, সেটা তরল হতে পারে, বা গ্যাসীয় হতে পারে। খনিজগুলো কয়েক ধরনের হতে পারে: কঠিন, তরল, বায়বীয়। কঠিন বলতে যেগুলো হবে, কঠিন যে খনিজটা রয়েছে সেটা আমরা লোহা, তামা, যে খনিজগুলো রয়েছে সেগুলো হলো কঠিন পদার্থ। আর তরল হলো কোনগুলো? যেমন পেট্রোলিয়াম, খনিজ তেল, এগুলো হলো তরল খনিজ। আর গ্যাসীয় বলতে আমরা যে গ্যাসটা ব্যবহার করি, প্রাকৃতিক গ্যাস, যেটা মিথেন দ্বারা তৈরি, সেটা হলো প্রাকৃতিক গ্যাস, এটা এক ধরনের গ্যাসীয় খনিজ। তাহলে খনিজের মধ্যে বিভিন্ন ধরন আছে, বিভিন্ন প্রকার। সেটা হলো সেটা তরল হতে পারে, কঠিন হতে পারে, বা বায়বীয় হতে পারে। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, যেটা আমরা কিসের কাজে ব্যবহার করি? রান্নার কাজে, বা যানবাহনের জ্বালানি, বা বিদ্যুৎ উৎপাদনে, অথবা কোনো শিল্প কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। আর মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে কিন্তু যে ইয়াটা বেশি রয়েছে সেটা হলো পেট্রোলিয়াম। আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের পরিমাণটা বেশি, এটা আমরা বিভিন্ন কাজে, শিল্প কারখানায় বা রান্নার কাজে, যানবাহনে, সব ক্ষেত্রে ব্যবহার করি। আর বাইরে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সেখানে পেট্রোলিয়ামটা ওদের খনিজটা বেশি, পেট্রোলিয়াম। তারা কি করে? সারা পৃথিবীতে সেটা রপ্তানি করে, যেহেতু তাদের প্রচুর পরিমাণে পেট্রোলিয়ামে কি রয়েছে, মজুত রয়েছে, তারা সারা পৃথিবীতে সেটা রপ্তানি করে। সমস্ত পৃথিবীতে কিন্তু খনিজ তেলের চাহিদা পূরণ করছে সেটা। এবং কিছু কিছু দেশ আছে সেটা খনিজ তেলও তারা সংগ্রহ করে থাকে। যেহেতু আমরা জানি, এর আগে পেট্রোলিয়াম সম্পর্কে আমরা পড়েছিলাম, ঠিক আছে? অধ্যায় 11তে আমরা পেট্রোলিয়াম সম্পর্কে পুরো একটা ভালো একটা কনসেপ্ট আমাদের পেট্রোলিয়ামের জানা আছে। ঠিক আছে? মনে আছে তো সবার? এখন ওই পেট্রোলিয়াম থেকে আমরা বিভিন্ন তাপমাত্রাতে আমরা কি পেয়েছিলাম, আংশিক পাতনে বিভিন্ন তেলের সন্ধান পেয়েছিলাম, বিভিন্ন তেল সংগ্রহ করা হয় তার থেকে। এই পেট্রোলিয়াম থেকে কিন্তু তারা খনিজ তেলের চাহিদাটা সারা পৃথিবীতে কি হচ্ছে, পূরণ হচ্ছে। আবার দক্ষিণ আফ্রিকাতে কিন্তু রয়েছে কিসের খনিজ? ওদের আছে সোনা ও হীরার খনিজ। দক্ষিণ আফ্রিকাতে যে খনিজগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে সোনা আর হীরা, যার কারণে ওদের দেশগুলো একটু কি বেশি সমৃদ্ধশালী, কারণ ওদের কাছে মূল্যবান খনিজগুলো ওদের কাছে রয়েছে। আবার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খনিজ পাওয়া যায়, যেটা সমগ্র পৃথিবীর উন্নয়নে শুধু ওদের কাছে আছে, ওরা ওদের মধ্যে রেখে যায় এমন না। যাদের মানে প্রত্যেকটা দেশে তাদের খনিজগুলো কি করে থাকে, যাদের প্রয়োজন তাদেরকে সাপ্লাই দিয়ে থাকে, যাদের প্রয়োজন তারা কিনে থাকে। এ ধরনের করে সারা পৃথিবীতে কিন্তু আমাদের যে প্রয়োজনটা সেটা মেটানো হচ্ছে এই খনিজ দ্বারা। তাহলে আমরা যে বলবো খনিজ সম্পদ কাকে বলে, যদি বলা হয় তখন বলবো যে
কঠিন তরল গ্যাসীয় যে খনিজগুলো এদেরকে একত্রে আমরা কি বলবো? খনিজ সম্পদ বলবো। ঠিক আছে? কঠিন তরল গ্যাস অনেকগুলো খনিজের কথা আমরা জেনেছি, এই সবগুলো খনিজকে একত্রে বলা হবে খনিজ সম্পদ। ক্লিয়ার হয়েছে? জি মিস। ওকে, এরপরে একটা ডায়াগ্রাম দেখো তোমরা, খেয়াল করো। এই যে আমরা বিভিন্ন উপাদানের কথা বলেছেন, ধরো এটা একটা ভূত্বক, ধরো ভূত্বকের বিভিন্ন উপাদান রয়েছে, ভূত্বকের মধ্যে বিভিন্ন কি দেখতে পারি উপাদান বিদ্যমান রয়েছে, যেমন অক্সিজেন। ভূত্বকের অক্সিজেনের পরিমাণটা কতটুকু? 46%। 46% আমরা অক্সিজেন পাবো। এই ভূত্বকের একটা উপাদান খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রাণীদের জন্য খুবই প্রয়োজনীয়। অক্সিজেন পাবো 46%। সোডিয়াম 3%। 3%। সিলিকন 2%। না সিলিকন 27%। 27%। এরপর অ্যালুমিনিয়াম, এগুলো কিন্তু বিভিন্ন উপাদান। অ্যালুমিনিয়াম 8.4%। 8.4%। আয়রন আয়রন 5%। 5%। ক্যালসিয়াম 4%। পটাশিয়াম 4%। পটাশিয়াম 3%। 3%। তাহলে আমরা ভূত্বকের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, যদি আমরা এটা একটা ডায়াগ্রামের মধ্যে বা একটা চিত্র আকারে দেখতে যাই, এই ধরনের পার্সেন্টেজগুলো আমরা পাবো যে অক্সিজেন 46, সোডিয়াম 3, সিলিকন 27, ক্যালসিয়াম 4, তারপরে পটাশিয়াম 3। ঠিক আছে? বিভিন্ন এছাড়া আরো অনেকগুলো আছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, অন্যান্য যে উপাদানগুলো সেগুলো 2% থাকবে। অন্যান্য যে উপাদানগুলো সেগুলো কত? 2%। তাহলে ভূত্বকের প্রধান যে উপাদানগুলো রয়েছে সেগুলোর পার্সেন্টেজগুলো তোমরা একটু মনে রাখবে এমসিকিউর জন্য। ঠিক আছে? আচ্ছা মিস। ওকে, তাহলে আমরা এই ভূত্বকের বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে জানলাম, এগুলো বিভিন্ন পার্সেন্টেজ আকারে আছে সে জানতে পারলাম। এরপরে যে জিনিসটা পড়বো আমরা, রক্স অর্থ কি? শিলা। শিলা, রক্স কাকে বলে? যে বিভিন্ন খনিজ সম্পদ মিশ্রিত করে কিছু শক্ত কণা তৈরি করা হয়, ওই কণাগুলো একত্র করে যে পদার্থটা তৈরি হয় সেটাকে বলা হয় কি? শিলা। আমরা যে বিভিন্ন খনিজের কথা বলেছি এর আগে এই পাঠের মধ্যে, যে খনিজ পদার্থগুলো মিশ্রিত যখন করা হবে এরা একটা শক্ত আকার বা কণা ধারণ করবে, এই কণাগুলোকে যখন একত্র করা হবে সেটা একটা পদার্থে পরিণত হবে, ওই অবস্থাটাকে বলা হবে রক্স বা শিলা। এখন শিলাটা যেভাবে তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? খেয়াল রাখবে, যেভাবে তৈরি করা হয়েছে তার ভিত্তিতে এদেরকে 3 ভাগে ভাগ করা যায়। এই তাহলে শিলা কি ভাগে ভাগ করা যায়? একটা হলো আগ্নেয় শিলা, 2 নাম্বার হলো পাললিক শিলা, 3 হলো রূপান্তরিত শিলা। তাহলে শিলা কয় প্রকার? 3 প্রকার। কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আমরা 3টা শিলা সম্পর্কে জেনেছি। এরপরে আমরা একটু ডিটেইলস জানবো যে আগ্নেয় শিলা কি, পাললিক শিলা কি, রূপান্তরিত শিলা কি, সেগুলো সম্পর্কে জানবো। তাহলে আগ্নেয় শিলা, আগ্নেয় বলতে আমরা এখানে বুঝতে পারছি যে সেটা আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হবে। কোত্থেকে পাবো আগ্নেয় শিলাটা আমরা? আগ্নেয়গিরি থেকে বিভিন্ন ধরনের গলিত পদার্থ কিন্তু দেখেছো তোমরা আগ্নেয় শিলা কখনো? মানে আগ্নেয় শিলাগুলো দেখছো আগ্নেয়গিরি? হ্যাঁ, কয়েকজন হয়তো দেখতে পারো যে অনেক সময় বন জঙ্গলের মধ্যে কি হয়, মুখটা ফেটে মানে নিচে কি হচ্ছে, আগুন বের হচ্ছে, এটা কিন্তু আগ্নেয়গিরি থেকেই হয়ে থাকে। আগ্নেয়গিরি থেকে ওই সময় কিছু গলিত পদার্থ বের হয়, যে পদার্থটা বের হয় সেটাকে বলা হয় ম্যাগমা। ঠিক আছে? ওই আগ্নেয়গিরি থেকে এক ধরনের পদার্থ বের হয় যেটাকে বলা হয় ম্যাগমা। ম্যাগমা যখন ঠান্ডা হয় সেটা আবার কি হয়ে যায়? কঠিন পদার্থে পরিণত হয়, ওটাকে বলা হবে আগ্নেয় শিলা। বুঝতে পেরেছো? ওখান থেকে কিছু পদার্থ বের হয় যেটা ঠান্ডা করা হলে আবার কঠিন আকার ধারণ করবে, যে আকারটা ধারণ করবে তার নাম হলো আগ্নেয় শিলা, কারণ এটা আগ্নেয়গিরি থেকে কি হয়েছে? উৎপন্ন হয়েছে বলে এটা এই শিলাটার নাম হয় আগ্নেয় শিলা। আর সেরকম একটা উদাহরণ হলো গ্রানাইট এক ধরনের শিলা, যেটা হলো কি? আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা থেকে কিন্তু অনেক ধরনের মূল্যবান সম্পদ বা খনিজ আমরা পেয়ে থাকি। কোত্থেকে? আগ্নেয় শিলা থেকে। যেহেতু এটা নিজে কি ফেটে বের হয়, যেমন তোমাদের আগ্নেয়গিরির মুখ, আমি যে ডায়াটা দেখিয়েছি এখানে ছবি দেখতে পাচ্ছ, ধরো এটা একটা কিসের মতো? ত্রিভুজাকার একটা মুখ, এটার আগ্নেয়গিরি। ধরো এটার মুখটা ফেটে কি হবে? আগুন বের হবে। এখানে বিভিন্ন ধরনের মিশ্রণ বের হয়, এই মিশ্রণটা যখন ঠান্ডা হবে সেটা কঠিন আকার ধারণ করবে, সেটাকে বলা হবে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার উদাহরণ হিসেবে আমরা গ্রানাইটকে বলতে পারি, কারণ গ্রানাইটও কিন্তু আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে? এরপরে সেকেন্ড যে শিলাটা আছে সেটা হলো পাললিক শিলা।
পাললিক শিলাটা কিভাবে পাই আমরা? ওই শিলাটা হলো যেমন ধরো বিভিন্ন ধরনের কি আবহাওয়ার পরিবর্তন হয়, আবহাওয়া জলবায়ু বিভিন্ন পরিবর্তন হয়, যেমন বৃষ্টির মাধ্যমে হতে পারে সেটা, বা জোরে বাতাস বয়ে যায়, কুয়াশা পড়ে শীতকালে, ঝড় হয় ইত্যাদির কারণে কিন্তু মাটির উপরিভাগের যে ভূত্বক রয়েছে, আমরা তো জানি মাটির উপরিভাগে কি আছে, ভূত্বক, ওখানে কাদা মাটি আছে, বালি মাটি আছে, ওইগুলো যখন ধুয়ে কোনো একটা জায়গায় পলি আকারে জমা হবে, সেগুলো কি একসময় মানে বৃষ্টির পানির যখন হয় ওই পানিতে ধুয়ে ভূত্বকের যে কাদামাটি মাটি আছে বা বালি মাটি আছে সেগুলো ধুয়ে একটা জায়গায় যখন সেটা কি হবে জমা হবে, ওখানে কণাগুলো বিভিন্ন স্তরে সজ্জিত হতে থাকবে, বিভিন্ন স্তরে কি হবে এরা সজ্জিত হয়ে একটা শিলা তৈরি করবে, যেটাকে বলা হবে পাললিক শিলা। ওটাকে বলা হবে পাললিক শিলা। অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে, এই ধরনের পরিবর্তন বলতে কি বোঝাবো, যে বৃষ্টি, কুয়াশা, ঝড় বাতাস এগুলোর মাধ্যমে যে পরিবর্তনটা হয়, সেখানে ভূত্বকের মাটিগুলো ধুয়ে একটা নির্দিষ্ট জায়গায় যে যখন স্তরে স্তরে কি হয় সজ্জিত হতে থাকে, তখন যে শিলাটা পাই আমরা সেটা হলো পাললিক শিলা। যেমন বেলে পাথর এক ধরনের পাললিক শিলা, এটা একটু নোট করে রাখতে পারো। পাললিক শিলার উদাহরণ হিসেবে আমরা কি বলবো, বেলে পাথর। বেলে পাথর এক ধরনের পাললিক শিলা। এরপরে আরেকটা যেটা বলা হচ্ছে 3 নম্বরে, সেটা হলো রূপান্তরিত শিলা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এটা নিশ্চয়ই কোনো পরিবর্তন হবে, এটার নাম দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো পরিবর্তনের মাধ্যমে আমরা এই শিলাটা পাবো। তাহলে এখানে যে আমরা আগের দুইটা আগ্নেয় শিলা এবং পাললিক শিলার কথা বলেছিলাম, ওই দুইটা শিলা যখন বিভিন্ন তাপ এবং চাপে পরিবর্তিত হয় আরেকটা নতুন শিলায় সেটা রূপ নেয়, তখন সেটাকে বলা হবে রূপান্তরিত শিলা। খেয়াল করেছো তোমরা? আগ্নেয় এবং পাললিক শিলা যখন রূপান্তরিত হয়ে অন্য একটি শিলায় সেটা কি হয় আকার ধারণ করে, অন্য শিলার আকার ধারণ করে, তখন সেটাকে বলা হবে রূপান্তরিত শিলা। যেমন কয়লা, কয়লা এক ধরনের রূপান্তরিত শিলা। খেয়াল থাকবে। তাহলে আমরা 3টা শিলা সম্পর্কে জেনেছি, এবং 3টা শিলা 3 ধরনের, একটা আগ্নেয়গিরি থেকে হয়ে থাকে, একটা পাললিক যে শিলাটা সেটা আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনে হয়ে থাকে, আর রূপান্তরিত শিলা আগ্নেয় এবং পাললিক থেকে যে পরিবর্তিত শিলাটা পাই সেটা হলো রূপান্তরিত শিলা। এগুলো বিভিন্ন স্তরে সজ্জিত থাকবে, সেটা খেয়াল রাখবে, এগুলো বিভিন্ন স্তরে সজ্জিত থাকবে। সেখানের মধ্যে এটা হওয়ার কারণ হলো এখানে বিভিন্ন শক্তি কাজ করবে, সেটা মাধ্যাকর্ষণ বল। আমরা মাধ্যাকর্ষণ বল জানি, ঠিক আছে? মাধ্যাকর্ষণ বল, তাপ, চাপ প্রভৃতির কারণে কিন্তু মাটির নিচে শিলাগুলো কি হতে থাকে, স্তরের পর স্তর জমা হতে থাকবে, এবং এগুলো বিভিন্ন প্রয়োজনে আমরা কি করি, খনি থেকে সংগ্রহ করে থাকি শিলাগুলো। তাহলে আমরা এখানে শিলা সম্পর্কে আমাদের সবার ক্লিয়ার ধারণা হয়েছে? ওকে, তাহলে আমরা শিলা 3টা প্রকার পড়লাম। এরপরে আমরা যেটাতে যাব সেটা হলো ধাতু নিষ্কাশন, ঠিক আছে? এর আগে আকরিক যেটা আছে ওটা একটু বুঝাই দেন। আকরিক, আচ্ছা, তাহলে আমরা এটা এখন রাখছি। এখন আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি বললাম, আকরিক, আকরিক, খনিজ, এই দুইটা জিনিস রয়েছে, সেগুলো হলো খনিজ সম্পদের অবস্থান। এগুলোর অবস্থান কোথায়, আমরা খনিজ কোত্থেকে পাবো, মিনারেল গুলো, আর আকরিক ওরাস গুলো কোত্থেকে পাওয়া যাবে সেগুলো আমরা জানবো। যে মাটির উপরিভাগে বা মাটির তলদেশে অনেকগুলো পদার্থ থাকে, যেগুলো প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ধাতু, অধাতু ইত্যাদি থেকে আমরা সংগ্রহ করে থাকি, এগুলোকে বলা হবে খনিজ। ভালো করে খেয়াল করো, মাটির উপরিভাগে যে পদার্থগুলো আমরা পাই সেগুলো যেমন ধাতু, অধাতু, বিভিন্ন উপধাতু, ঠিক আছে, এগুলো সংগ্রহ করি, সেগুলোকে বলা হবে শুধুমাত্র কি, খনিজ। যে অঞ্চল থেকে খনিজটা উত্তোলন করা হবে সেটাকে বলা হবে খনি। আমরা বারবার বলি না যে এই পদার্থগুলো এই খনি থেকে পাওয়া গেছে, তাহলে খনি কি, যে খনিজটা যে অঞ্চল থেকে পাওয়া যাবে সেটাকে বলা হবে তার খনি। তাহলে আমরা খনি আর খনিজ এই দুইটা কি বুঝেছি? এরপরে যেটা বুঝলাম সেটা হলো আকরিক। আকরিক কি, দুইটা কিন্তু দুই জিনিস, খনিজ একটা, আকরিক আরেকটা। আকরিক হলো এটাও খনিজ, কিন্তু খনিজ থেকে যখন আমরা লাভজনক ভাবে কোন একটা ধাতুকে সংগ্রহ করব বা নিষ্কাশন করা হয়, মানে আমাদের প্রয়োজনে যখন আমরা কোন একটা ধাতু বা অধাতুকে সংগ্রহ করে নিষ্কাশন করব, তখন ওটাকে বলা হবে আকরিক, ঠিক আছে? যেমন একটা আকরিক হলো গ্যালেনা। গ্যালেনার এটা একটু নোট করে রাখো, গ্যালেনার সংক্ষেপটা PbS। গ্যালেনা লেড সালফাইড বলতে গেলে এটাকে PbS দ্বারা প্রকাশ করা হয় গ্যালেনাকে। এটাকে যখন লাভজনকভাবে এখান থেকে লেড ধাতু পাওয়া যায়, গ্যালেনা থেকে কি পাওয়া যায়, লেড ধাতু। তাহলে কি আমরা গ্যালেনাকে আকরিক বলতে পারি?
হ্যাঁ, হ্যাঁ, গ্যালেনাকে এক ধরনের আকরিক বলা হবে, যেটা কিসের আকরিক? গ্যালেনাটা হলো লেড ধাতুর একটা আকরিক, কারণ এটা প্রয়োজনে লাভজনকভাবে আমরা এটা আমাদের প্রয়োজনে বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করার জন্য এই ধাতুটাকে সংগ্রহ করা হয়, যার কারণে এটার নাম হলো আকরিক এবং এটা অনেক মূল্যবান। আবার বক্সাইট থেকে কিন্তু অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, এগুলো তোমরা একটু নোট করে রাখো। গ্যালেনা থেকে পাওয়া যায় লেড ধাতু, বক্সাইট থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম ধাতু। বক্সাইটও কিন্তু অ্যালুমিনিয়ামের একটা কি আকরিক। বক্সাইট থেকে আমরা পাবো অ্যালুমিনিয়াম ধাতু। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ। তাহলে এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হলো বিভিন্ন খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্য কি। বক্সাইট থেকে সংগ্রহ করা হবে অ্যালুমিনিয়াম ধাতু। বক্সাইট অ্যালুমিনিয়ামের একটা আকরিক, যেটা আমি ফার্স্টে বলেছি। আবার কাদামাটি থেকে লাভজনকভাবে কি করা যায়? অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করা যায়। এটা একটা ইম্পর্টেন্ট একটা কথা যে কাদামাটি থেকেও কি পাওয়া যাবে? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যাবে না, কারণ কাদামাটিতে শুধু কি আছে? অ্যালুমিনিয়ামের খনিজ, কিন্তু আকরিক নয়। খেয়াল আছে? আমরা বক্সাইট থেকে পাবো, বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের একটা আকরিক বলে অ্যালুমিনিয়াম পাওয়া যাবে বক্সাইট থেকে। কাদামাটি থেকেও কিন্তু কি হয়? অ্যালুমিনিয়াম হতে পারে, কিন্তু এক্ষেত্রে লাভজনকভাবে কোনো ধাতু আমরা নিষ্কাশন করতে পারবো না, কারণ ওখানে শুধুমাত্র খনিজ থাকে। আমরা এবার বলছি যে খনিজ আর আকরিক কিন্তু এক কথা না। অ্যালুমিনিয়ামের খনিজ না বলে সেটা কি অ্যালুমিনিয়াম খনিজ নয় বলে সেক্ষেত্রে আমরা কাদামাটি থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারবো না। এর কারণে বলা হয় আকরিক হলে সেটা অবশ্যই খনিজ হবে, আকরিক হলে সেটা অবশ্যই খনিজ হবে, কিন্তু খনিজ হলে সেটা আকরিক হতে পারবে না। তোমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে যে আকরিক খনিজ, কিন্তু খনিজ কি নয়? আকরিক নয়, এটা কেন? ব্যাখ্যা করো। তখন কি বলা যাবে আমরা খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্যটা বুঝলাম? মিস। শুধুমাত্র যেটা আমরা মাটির তলদেশ থেকে পাবো সেটা হলো খনিজ, বিভিন্ন ধাতু অধাতু। আর লাভজনকভাবে যে ধাতু অধাতুগুলো সংগ্রহ করা হবে সেটাকে বলা হবে আকরিক। ঠিক আছে? যেমন আমরা গ্যালেনা পাচ্ছি, গ্যালেনা হলো কিসের? লেডের একটা আকরিক। আবার বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। আবার আরো একটা আছে, সেটা হলো আয়রন সালফাইড। আয়রন সালফাইড কে আবার আয়রন পাইরাইটসও বলা হয়। আয়রন সালফাইডকে আয়রন পাইরাইটসও বলা হয়। আয়রন পাইরাইটস থেকে কিন্তু আয়রন ধাতু নিষ্কাশন করা হয়। যদি বলা হয় কোন আকরিক থেকে আয়রন সংগ্রহ করা হয়, তখন আমরা বলবো আয়রন পাইরাইটস থেকে আয়রন ধাতু নিষ্কাশন করা হয়। ঠিক আছে? তাহলে খনিজ আর আকরিকের পার্থক্য বোঝা গেছে। আমরা কোত্থেকে, এবার হলো তাদের অবস্থানটা কোথায়। ঠিক আছে? এই যে খনিজ সম্পদগুলো রয়েছে তাদের অবস্থানগুলো কোথায়? আমরা জানি ভূগর্ভের মধ্যে থাকে। খনিজ সম্পদগুলো কোথা থেকে পাই আমরা? ভূগর্ভে বা ভূগর্ভ থেকে। মাটির অনেক নিচের লেয়ার যে ভূগর্ভ রয়েছে সেখান থেকে আমরা খনিজ বা আকরিকগুলো পেয়ে থাকি। কোনো কোনো খনিজ কিন্তু ভূপৃষ্ঠে পাওয়া যায়, আবার কিছু ভূগর্ভে পাওয়া যায়। ভূপৃষ্ঠ থেকে কিছু পাওয়া যায়, আবার কিছু আছে ভূগর্ভ থেকে পাওয়া যায়। যেমন সালফার, সালফার একটা খনিজ যেটা আমরা ভূগর্ভে পেয়ে থাকি, অর্থাৎ মাটির অনেক নিচে থেকে সেটা সংগ্রহ করা হয়। তারপরে যেমন নেত্রকোনা একটা জায়গা রয়েছে যেখানে বিজয়পুর নামে একটা জায়গায়, সেখানে সাদা মাটি। আমরা লাল মাটি সম্পর্কে জেনেছি বা আমরা নর্মাল কাদা মাটি আছে, এখন যেটা বলছি সেটা হলো সাদা মাটি। এটা একটা কি বিস্কুট একটা জিনিস, সাদা মাটি, যেটাকে ক্যাওলিন বলা হয়, সেটা খনিজটা ভূপৃষ্ঠেই পাওয়া যায়। নেত্রকোনার যে বিজয়পুরে সাদা মাটি বা ক্যাওলিন খনিজটা পাওয়া যায়। আবার কক্সবাজারের সমুদ্র বালিতে জিরকোনিয়াম খনিজ, যেটার নাম হলো জিরকন। কক্সবাজারের সমুদ্রের বালিতে জিরকোনিয়ামের খনিজ জিরকন এবং লোহার খনিজ হেমাটাইট, অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট, এগুলো সবগুলো কোথায় পাওয়া যায়? ভূপৃষ্ঠে পাওয়া যায়। তাহলে এখানে যেটা ভূগর্ভে পাওয়া যায় সেটা হলো সালফার। আমরা সালফারটা সংগ্রহ করি ভূগর্ভ থেকে। আর ভূপৃষ্ঠে যেগুলো পাওয়া যাচ্ছে সেটাগুলো হলো সাদামাটি, জিরকোনিয়াম, লোহার খনিজ হেমাটাইট, অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট। এগুলো সবগুলো আমরা পাচ্ছি কোত্থেকে? ভূপৃষ্ঠ থেকে। আবার খনিজ সমুদ্রের পানিতে যেগুলো পাওয়া যায় সেগুলো হলো হ্যালোজেন। আমরা তো হ্যালোজেন গুলো জানি। হ্যালোজেন কি? হ্যালোজেন গুলো মনে আছে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কি? হ্যালোজেন।
এগুলো কোত্থেকে পাবো আমরা? আমরা আয়োডিন তো জানিস, আমরা জানি যে সমুদ্রের পানিতে, সমুদ্রের যে মাছগুলো রয়েছে, সামুদ্রিক মাছগুলোর মধ্যে কিসের পরিমাণ বেশি থাকে? আয়োডিনের পরিমাণ বেশি থাকে। তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারছি যে হ্যালোজেন সমূহ কোথায় পাওয়া যাবে? খনিজ সমুদ্রের পানিতে পাওয়া যাবে হ্যালোজেন সমূহ। তাহলে এখন কি খনিজ সম্পদের কোনটা কোথায় পাওয়া যাবে সেটা সম্পর্কে ধারণা হয়েছে তোমাদের? জি মিস। ওকে, তাহলে এখানে আর কোনো কোয়েশ্চেন? না। হ্যাঁ, তাহলে আমরা এখন যাব যে পার্টটাতে, সেটা হলো ধাতু নিষ্কাশন। আমরা তো অনেকগুলো পড়লাম যে বক্সাইট পাবো, অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইট থেকে পাওয়া যাবে, বিভিন্ন ধাতু নিষ্কাশনের কথা পড়েছি। এখন ধাতু নিষ্কাশনটা কি সেটা জানবো। ধাতু নিষ্কাশনটা কি সে সম্পর্কে জানবো। যে পদ্ধতি থেকে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে বলা হয় ধাতু নিষ্কাশন। কি বললাম? যে পদ্ধতিতে আকরিক থেকে আমরা ধাতু সংগ্রহ করব সেটাকে বলা হবে ধাতু নিষ্কাশন। বিভিন্ন ধাতুর ধর্ম কিন্তু বিভিন্ন ধরনের হয়, একটার সাথে আরেকটা রিলেটেড নয়, একটা আরেকটা থেকে কি হয়ে থাকে? পৃথক হয়ে থাকে, এবং নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই, যে কারণে এক একটা প্রক্রিয়া থেকে কি করা হয়? সংগ্রহ করা হয়। যেহেতু তাদের ধর্মের মিল নেই, তাহলে একই প্রসেসে তাদেরকে নিষ্কাশন করা সম্ভব নয়। এক এক ধাতু নিষ্কাশন করতে হলে এক একটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে হবে। ধাতু নিষ্কাশনের প্রক্রিয়ায় তাহলে ভিন্নতা রয়েছে, যেমন কিছু অসক্রিয় ধাতু আছে, যেমন সোনা, প্লাটিনাম, এগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। সোনা, প্লাটিনামকে আমরা কি অবস্থায় পাই? সেই কারণে এগুলো মূল্যবান। যদি বলা হয় সোনা, প্লাটিনাম এগুলো এত মূল্যবান কেন? কারণ এগুলো হলো অসক্রিয় ধাতু, কারণ এগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এরা কি করে না, নিজে নিজেই বিশুদ্ধ অবস্থায় হয়, যাদেরকে নিষ্কাশনের কোনো প্রয়োজন পড়ে না, যার কারণে এগুলো খুবই মূল্যবান ধাতু। আবার কিছু কিছু কম সক্রিয় বা অধিক সক্রিয় ধাতু আছে, যেমন যৌগ, যেগুলো আমরা প্রকৃতিতে পাই, যেমন বিভিন্ন অক্সাইড হতে পারে, ধাতুর অক্সাইড, সালফাইড, নাইট্রেট, এগুলোর নাম তো আমরা আগে শুনেছি, সালফাইড, নাইট্রেট, কার্বনেট। এই ধাতুগুলো কিন্তু যৌগ আকারে থাকে। এই যৌগগুলোকে কিন্তু কি করতে হয়? তড়িৎ বিশ্লেষণ একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়া থেকে এসব যৌগকে পৃথক করতে হয়। যেগুলো অসক্রিয় ধাতু সেগুলোর নিষ্কাশনের প্রয়োজন পড়ে না, কিন্তু যেগুলো কম বা অধিক সক্রিয় সেই ধাতুগুলো বা যৌগগুলো নিষ্কাশনের প্রয়োজন হয়, যেমন বিভিন্ন অক্সাইড, সালফাইড, নাইট্রেট, এগুলো আমরা যৌগ হিসেবে দেখতে পাই। এদেরকে দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হলো বিজারিত করেও সেই ধাতুগুলো পৃথক করা যায়, আবার একটা পদ্ধতি আছে সেটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ওই পদ্ধতিতেও এদেরকে পৃথক করা যায়। তাহলে ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশনের অনেকগুলো ধাপ রয়েছে, ঠিক আছে? আমরা এখানে কিছু ধাপ সম্পর্কে দিয়েছি, একটু খেয়াল করো। আমরা এখানে আজকে কিছু ধাপ সম্পর্কে পড়বো। ধাতু নিষ্কাশনের প্রথম ধাপটা হলো আকরিককে কি করা? চূর্ণ বিচূর্ণ করা। অর্থাৎ এক্ষেত্রে আকরিককে আমরা বুঝতে পারছি যে আকরিককে চূর্ণ বিচূর্ণ করতে হবে, অর্থাৎ যেগুলো কঠিন আকরিক রয়েছে সেগুলোকে ভেঙে প্রয়োজনে এগুলো চূর্ণ বিচূর্ণ করে এখান থেকে আমরা কি পাবো? ব্যবহার করবো, বা ডাস্ট আকারে বা মিহি দানায় পরিণত করে এই আকরিকগুলো পাওয়া যাবে। এরপরে আকরিকের ঘনীভবন রয়েছে। আকরিকের ঘনীভবন অর্থাৎ একে কি করতে হবে? হয়তো বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে ঠান্ডা করে যে প্রসেসটা করতে হবে সেটা হলো আকরিকের ঘনীভবন। ওই ঘনীভবনে আবার তিনটা প্রসেস আছে, একটা হলো হাইড্রোলাইটিক পদ্ধতি, ভালো করে শোনো, হাইড্রোলাইটিক পদ্ধতি, একটা হলো ফেনা ভাসমান পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, আরেকটা হলো চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। তাহলে আকরিকের ঘনীভবন কিন্তু তিনটা পদ্ধতিতে করা হয়। কয়টা পদ্ধতি বললাম? তিনটা। একটা হলো হাইড্রোলাইটিক পদ্ধতি, আরেকটা হলো ফেনা ভাসমান পদ্ধতি, এরপরে হলো চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। এগুলো সবগুলো কিন্তু ধাতু নিষ্কাশনের কাজে ব্যবহার করা হয়। ধাতুর ঘনীভবন বা ঘনীকরণটা কি আগে সেটা জানবো আমরা। যে সাধারণত যে আকরিকগুলো থেকে ধাতু নিষ্কাশন করা হয় সেই আকরিক ব্যতীত কিন্তু অন্যান্য আকরিকও এখানে মিশ্রিত থাকে। বুঝতে পেরেছো? যখন একটা আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করব, শুধু যে ওই ধাতুটা থাকবে এমন কোনো কথা নেই, তার সাথে কিছু কি থাকতে পারে? অন্যান্য আকরিক থাকতে পারে, যেগুলোকে অপদ্রব্য বলা হয়। যেমন একটা জিনিসের সাথে আমাদের যখন, যেমন গাছের সাথে যে অন্য জিনিসটা থাকে আমরা সেটাকে কি বলি? বরগাছা বলি, ঠিক আছে? সেরকম আকরিকের সাথেও যখন আমরা এটাকে উত্তোলন করা হবে সেখানের সাথে অন্যান্য আকরিকও পাবো, সেই আকরিকগুলোর সাথে বিভিন্ন পদার্থ মিশ্রিত থাকে, এটাকে বলা হবে অপদ্রব্য। ওই মিশ্রিত পদার্থটাকে কি বলা হবে? অপদ্রব্য বা
খনিজ মল। তাহলে আকরিককে যখন চূর্ণ বিচূর্ণ, যেমন একটা ফার্স্টের যে ধাতু নিষ্কাশনের প্রথম প্রসেসটা কিন্তু আকরিককে কি করার কথা বলা হয়েছে, চূর্ণ বিচূর্ণ করে যখন পাউডারে পরিণত করা হবে, সেই পাউডারের মধ্যে কিছু অপদ্রব্য বা খনিজ মল থাকবে। যেমন উদাহরণ হিসেবে এখানে একটা কথা বলা হয়েছে যে বক্সাইট একটা আকরিক, যখন এটা তোলা হবে সেখানে একটা খনিজ মল পাওয়া যাবে, সেটা হলো কি বালি। বক্সাইট আকরিক যখন উত্তোলন করা হয় সেখানে খনিজ মল হিসেবে বালি পাওয়া যাবে। তাহলে এই যে বালি, এটাকে নিশ্চয়ই কি করার প্রয়োজন আছে, নিষ্কাশন করার প্রয়োজন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ঘনীভবন পদ্ধতিটা ব্যবহার করা হতে পারে। এই খনিজ মলগুলোকে দূর করতে কিন্তু বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হবে সেটাকে বলা হবে আকরিকের ঘনীভবন বা ঘনীভবন। ঠিক আছে, তাহলে আকরিক ঘনীভবন আমরা কি বুঝতে পেরেছি? জি মিস। হ্যাঁ, যে আকরিককে বিভিন্ন কারণে হয়তো যেগুলো একটু বড় বা কঠিন শিলা রয়েছে সেগুলোকে প্রয়োজনে যখন চূর্ণ বিচূর্ণ করে মানে কোন একটা যন্ত্রের সাহায্যে, সেটার নাম হলো, যে যন্ত্রের সাহায্যে কিন্তু শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ করা হয় সেটার নাম যোগ প্রাসার। এটা একটু মনে রাখবা, কি বললাম, যোগ প্রাসার। তোমরা একটা ছবিও দেখতে পাবা, ঠিক আছে, তোমাদেরকে একটা ছবি দেখতে পাচ্ছ? জি মিস। ওটার নাম হলো যোগ প্রাসার। এটার সাহায্যে কিন্তু ওই কঠিন শিলাগুলোকে কি করা হয়, বা আকরিক গুলোকে চূর্ণ বিচূর্ণ করে পাউডারে পরিণত করা হয়। এই পাউডার গুলো যখন পাওয়া যায় তখন তার সাথে কিছু খনিজ মল বা অপদ্রব্য আমরা সঙ্গে পেয়ে থাকি। এগুলো যেহেতু আমাদের ধাতু নিষ্কাশনের কথা বলছি, অবশ্যই আমাদের ধাতুটা বিশুদ্ধভাবে পেতে হবে। বিশুদ্ধভাবে পাওয়ার জন্য এখান থেকে যে খনিজ মলগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই অপসারণ করার প্রয়োজন হবে। সেগুলো বিভিন্ন পদ্ধতি রয়েছে, আমরা আজকে পদ্ধতিগুলো সম্পর্কে জানবো। এক হলো হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি ও চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। মিস আরো একটা আছে তো? হ্যাঁ, আরো আছে, আরো অনেকগুলো রাসায়নিক আছে এখানে আজকে। হ্যাঁ, অনেকগুলো পদ্ধতি আছে, রাসায়নিক পদ্ধতি আছে, এখানে অনেক ধাতু নিষ্কাশনে একটা না অনেকগুলো পদ্ধতি। আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো, ঠিক আছে? পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, চৌম্বকীয় পদ্ধতি, আরো যেগুলো বলছো সেগুলো হলো কি আকরিকের অক্সাইডে রূপান্তর বা রাসায়নিক পদ্ধতি, তারপরে এদেরকে বিভিন্ন অক্সাইডে রূপান্তর করা, এগুলো অনেকগুলো পদ্ধতি রয়েছে। তারপরে ফার্স্টে আমরা যেটা করবো সেটা হলো হাইড্রোলাইটিক পদ্ধতি। এই পদ্ধতিটা শুধুমাত্র অক্সাইডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হাইড্রোলাইটিক পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? অক্সাইড ক্ষেত্রে। অক্সাইড, আমরা যে বিভিন্ন ধাতুর অক্সাইড সম্পর্কে পড়েছি ওই অক্সাইডগুলো আমরা হাইড্রোলাইটিক পদ্ধতিতে কিন্তু পাবো। এক্ষেত্রে ভারী কণাগুলো, এখানে অক্সাইডের কি থাকবে, ভারী কণা থাকবে, এখানের সাথে বিভিন্ন অপদ্রব্য থাকবে। অপদ্রব্য যেহেতু এটা হালকা থাকবে, অপদ্রব্য কম পরিমাণে থাকে বলে সেগুলো কি হবে, তুলনামূলক হালকা হবে আকরিকের চেয়ে। এই পদ্ধতিতে কি করা হবে, একটা হেলানো একটা খাঁজ কাটা টেবিলের মধ্যে আকরিকগুলোকে ঢালা হবে। এই পদ্ধতি কিভাবে, একটা কম্পমান, কম্পমান মানে কি, এটা কি তুলতে থাকবে, হেলানো হবে সেটা, এবং খাঁজ কাটা থাকবে। খাঁজ কাটা তো আমরা বুঝি, কোনো কিছু একটু কাটা কাটা থাকলে সেটাকে বলা হয় কি, খাঁজ কাটা। খাঁজ কাটা টেবিলের মধ্যে আকরিকগুলোকে ঢালা হবে, ঢেলে ওখানে কি দেওয়া হবে, পানি দেওয়া হবে। আকরিকগুলোকে রেখে সেখানে পানি দেওয়া হবে। পানি যখন, পানির ফ্লোটা টেবিলের উপর দিয়ে গড়িয়ে যাবে, তখন ভারী যে আকরিকগুলো রয়েছে সেগুলো ঘনীভূত হয়ে খাঁজের মধ্যে কি হবে, পড়ে থাকবে। যেহেতু ভারী, ভারী জিনিস সবসময় কি হয়ে যায়, নিচে বসে যায়, ঠিক আছে? তাহলে ভারী যে আকরিকগুলো সেগুলো ঘনীভূত হয়ে ওই খাঁজ যেগুলো ছিল টেবিলের মধ্যে, ওই খাঁজের মধ্যে আটকে পড়বে। আর হালকা যে অপদ্রব্যের কথা বলেছিলাম সেগুলো পানিতে ধুয়ে চলে যাবে, ঠিক আছে? এটা হলো হাইড্রোলাইটিক পদ্ধতি। এভাবে আকরিক থেকে খনিজ মলগুলোকে চলে যাওয়ার পর আকরিকটা কি হয়ে যায়, গাঢ় হয়ে যাবে। খনিজ মল যখন, অপদ্রব্যগুলো যখন অপসারিত হয়ে যাবে, আকরিকটা কি হতে থাকবে, গাঢ় হতে থাকবে, এবং এগুলো ওই খাঁজ কাটা টেবিলে যে খাঁজগুলো রয়েছে সেখানে জমা হতে থাকবে। এভাবে আমরা হাইড্রোলাইটিক পদ্ধতিতে অক্সাইড আকরিকগুলো কি করতে পারি, সংগ্রহ করতে পারি। তাহলে আমরা এখন হাইড্রোলাইটিক পদ্ধতিটা সম্পর্কে জানতে পেরেছি। জি মিস। ওকে, তারপরে এরপরে যে পদ্ধতিটা আছে সেটা হলো ফেনা ভাসমান পদ্ধতি। তাহলে এটার নাম থেকে বুঝতে পারছি এখানে কিছু ফেনা সৃষ্টি হবে, ঠিক আছে? ফেনা ভাসমান পদ্ধতি, যেটা ভেসে থাকবে। তাহলে কিভাবে এই পরীক্ষাটা করব বা পদ্ধতিতে অ্যাপ্লাই করে আমরা আকরিকগুলো পাবো, বিশুদ্ধ আকরিক বা ধাতু পাবো, সেগুলো সম্পর্কে জানবো। এই পদ্ধতিতে কিন্তু সালফাইড, এগুলো একটু তোমরা আন্ডারলাইন করে রাখো বা নোট করে রাখো। যেমন হাইড্রোলাইটিকের ক্ষেত্রে বলেছিলাম অক্সাইড আকরিকগুলো পাবো, আর ফেনা ভাসমান পদ্ধতির ক্ষেত্রে সালফাইড আকরিকগুলো পাওয়া যাবে। এক্ষেত্রে কি করা হবে, একটা বড় একটা ট্যাঙ্ক নেওয়া হবে, বড় একটা ট্যাঙ্ক নিয়ে সেখানে আকরিকগুলো নিতে হবে, ওখানে পানি দেওয়া হবে। এরপরে সেখানে অল্প অল্প করে তেল যোগ করতে হবে।
একটা বড় ট্যাঙ্কের মধ্যে পানি নিয়ে এর মধ্যে অল্প অল্প করে তেল অ্যাড করা হবে। এরপরে এই মিশ্রণের মধ্যে বায়ু প্রবাহ চালনা করা হবে। কি বললাম? বায়ু প্রবাহ যখন চালনা করা হবে তখন সালফাইড আকরিকগুলো তেলে দ্রবীভূত হয়ে যাবে। সালফাইড আকরিকের ফলে সেগুলো তেলে কি হয়ে যাবে? দ্রবীভূত হবে এবং ফেনা হয়ে উপরে উঠে যাবে। ফেনা হয়ে উপরে উঠে যাবে। তোমরা ছবির মধ্যে খেয়াল করো একটা টেস্ট টিউব, এখানে টেস্ট টিউব যেহেতু পরীক্ষাগারে তো আর ট্যাঙ্ক আনা সম্ভব না, সেখানে টেস্ট টিউব দিয়ে পরীক্ষাটা করা হয়। টেস্ট টিউবের মধ্যে যখন কি করা হয়েছে, ওই আকরিক অল্প করে আকরিক নিয়ে পানি দিয়ে সেখানে অল্প তেল এড করা হয়েছে, তখন সেটা উপরে ফেনা আকারে কি হয়েছে? উপরে উঠে গিয়েছে। খেয়াল করছো? সালফাইডের আকরিকগুলো তেলে দ্রবীভূত হয়ে ফেনা আকারে উপরে উঠে গিয়েছে। ফেনা সহ আকরিক পৃথক করে নেওয়া হবে। ফেনা যেগুলো আছে, কারণ ফেনার মধ্যে কিন্তু আকরিকটা আছে, কারণ ওরা দ্রবীভূত হয়ে গেছে, তেলের সাথে দ্রবীভূত হয়ে উপরে ফেনা আকারে উঠে গেছে, ওখানে আকরিক আছে। ওই আকরিকগুলো পৃথক করে নিতে হবে এবং খনিজ মলটা পাত্রের তলায় পড়ে থাকবে। অর্থাৎ যে অপদ্রব্যগুলো রয়েছে সেগুলো কোথায়? ট্যাঙ্কের তলায় বা টেস্ট টিউবের তলায় পড়ে থাকবে। এখানে তাহলে আমরা এই পদ্ধতিতে সালফাইড আকরিকগুলো সংগ্রহ করতে পারবো। ঠিক আছে? তাহলে তেল ফেনা ভাসমান পদ্ধতি। আবার আরেকটা পদ্ধতি বলা যায়, যেহেতু এখানে তেল ব্যবহার করা হয়েছে, এটাকে আমরা তেল ফেনা ভাসমান পদ্ধতিও বলতে পারবো। এই পরীক্ষাটা করার জন্য কি করতে হবে? কিছু জিনিস নিতে হবে, উপকরণ নিব। যেমন বালি। তোমরা যদি কখনো ল্যাবরেটরিতে করতে যাও সেক্ষেত্রে কি কি নিতে হবে? বালি, তেল হিসেবে কেরোসিন, তারপরে ধরো সাবান নিতে পারো, তরল বা গুঁড়া ডাস্ট সাবানগুলো নেওয়া যাবে। একটা ওয়াশ গ্লাস প্রয়োজন হবে, ওই যে উপর থেকে তুলবো আমরা, ঠিক আছে? তোলার পর এগুলো একটা ওয়াশ গ্লাসে নেওয়ার দরকার হবে। এই কারণে ছিপি সহ একটা বড় টেস্ট টিউব, মানে ঢাকনা সহ একটা কি নিতে হবে? টেস্ট টিউব, যেটাকে ছিপি বলা হয়। হ্যাঁ বলো। স্প্যাচুলা মানে কি? স্প্যাচুলা হলো যেটা দিয়ে নিব আমরা, মানে কাঠি, চেনো? কাঠিকে এখানে স্প্যাচুলা বলা হচ্ছে। এটা হলো সিলিকনের তৈরি স্প্যাচুলা। তোমরা হয়তো বাসায় কখনো আম্মুদের দেখবে ব্যবহার করে একটা ননস্টিক প্যানে যে কাঠিটা ব্যবহার করা হয়, ওটা একটু রাবার টাইপসের না? বুঝছো? ওটাকে স্প্যাচুলা বলে। হ্যাঁ, ওটাকে স্প্যাচুলা বলা হয়। ছিপি সহ একটা টেস্ট টিউব নিব, তারপর একটা স্প্যাচুলা নেওয়া হবে। এরপর চ্যালকোপাইরেটস এবং গ্যালেনা, হেমাটাইট, এগুলো সবগুলো হলো আকরিকের গুঁড়া। আমি যে নামগুলো বললাম এগুলো সবগুলো হলো কি? আকরিকের গুঁড়ার কথা। এগুলো সবগুলো যখন উপকরণ নেওয়া হবে, ফার্স্টে কি করতে হবে? টেস্ট টিউবে ওই মানে ছিপি দিয়ে ঝাঁকাতে হবে। উপকরণগুলো নিয়ে আমরা কি করব? টেস্ট টিউব নিয়ে এটা ছিপি বন্ধ করে এখানে ঝাঁকাবো। সেখানে বালি ও খনিজ কি পৃথক হয়েছে সেটা দেখতে হবে। সেখানে ওখানে যে অপদ্রব্যগুলো রয়েছে সেগুলো পৃথক হয়েছে কিনা দেখতে হবে। ঠিক আছে? হয়তোবা প্রথম দিকে সেটা কি হবে না, পৃথক হবে না, কারণ আমাদেরকে এখানে বলা হয়েছে যে সেখানে পানি দিতে হবে, তেল দিতে হবে, তারপরে সেগুলো কি হবে? দ্রবীভূত হবে। এখানে যদি সাবান নেওয়া হয় বা ওখানে সাবানের মধ্যে তরল সাবান যদি নিই, সেখানে কয়েক ফোঁটা কি দিতে হবে? কেরোসিন, কারণ তেলের কথা বলা হয়েছে, তেল হিসেবে আমরা এখানে কেরোসিন দিব। আবার সেখানে ওটাকে যখন ঝাঁকানো হবে, পুনরায় ঝাঁকাবা, তখন এখানে কি সৃষ্টি হবে? ফেনার সৃষ্টি হবে। যেহেতু সেটা তেল কেরোসিনের মধ্যে সাবানটা কি হয়ে যাবে? গুঁড়া সাবানটা যখন মিশ্রিত হয়ে যাবে তখন সেটা ফেনা আকারে উপরে উঠে যাবে। তারপরে স্প্যাচুলা বা কাঠি বা স্প্যাচুলার সাহায্যে ওই ফেনাটা কি করতে হবে? ফেনাটা নিয়ে ওয়াচ গ্লাসে, একটা পাত্রের মতো, তোমরা ওয়াচ গ্লাস দেখছো? মানে একটা কাচ, গোল টাইপসের একটা কাচের যে রাউন্ড শেপের একটা কি থাকে পাত্রের মতো আর কি, এটাকে বলা হয় ওয়াচ গ্লাস। দেখতে গ্লাসের মতোই লাগে। ওই ওয়াচ গ্লাসের মধ্যে কি নিতে হবে? ওই যে ফেনা সহ যে আকরিকটা পাবো সেটা নিতে হবে। ওয়াচ গ্লাসে নিয়ে পরীক্ষা করব যে এখানে কোনো খনিজ আছে কিনা। আর টেস্ট টিউবের নিচে খেয়াল করবো সেখানে বালি পড়ে থাকবে, কারণ কোনো অপদ্রব্য, আমরা জানি যে কোনো জিনিসের সাথে কি অপদ্রব্য কি থাকবে? মাস্ট বি বালিটা আমরা দেখতে পাবো, কারণ চারপাশে ধুলা বালি থেকেও কি হতে পারে? বালিটা এখানের সাথে মিশে যেতে পারে। আর যেহেতু খনিজ থেকে নেওয়া হচ্ছে বা আকরিকটা সংগ্রহ করা হচ্ছে মাটি থেকে, অবশ্যই এখানে কি মিশে থাকবে? মাটি মিশে থাকবে। বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ, তাহলে আমরা ফেনা ভাসমান পদ্ধতির পরীক্ষাটা মোটামুটি বুঝতে পেরেছি যে যখন এটাকে আকরিকটা নেওয়া হবে, ঝাঁকবো, কোনো কিছু হবে না, এখানে পানি এবং তেল অ্যাড করতে হবে। পানি আর তেল যখন অ্যাড করা হবে, ওই আকরিকটা কিসের সাথে? ওখানে যে সালফাইডের যে আকরিকগুলো থাকবে সেগুলো তেলের সাথে দ্রবীভূত হয়ে উপরে ফেনা আকার উঠে যাবে। ওই ফেনাগুলো আমরা কোনো একটা ওয়াচ গ্লাসে স্প্যাচুলার সাহায্যে নিয়ে, কাঠি বা স্প্যাচুলার সাহায্যে নিয়ে ওয়াচ গ্লাসে সংগ্রহ করব এবং ওটা পর্যবেক্ষণ করে দেখবো ওখানে কোনো খনিজ আছে কিনা। আবার যখন আমরা টেস্ট টিউবের গায়ে খেয়াল করব তখন দেখবো ওখানে কিছু অপদ্রব্য বা তলানি মাটির নিচে আছে, সেগুলো হলো বালি। বালিটা তলানিতে পড়ে থাকবে।
আর খনিজ টেস্ট টিউবের উপরের অংশে ভাসমান থাকবে। আর যে আকরিকটা পাওয়া যাবে সেটার কিছু অংশ কোথায় থাকতে পারে, টেস্ট টিউবে থাকতে পারে। আর স্প্যাচুলাতে যেটা নিয়েছে স্প্যাচুলা দিয়ে সেখানেও কিছু থাকতে পারে। এভাবে করে আমরা আকরিকগুলো সংগ্রহ করব। ক্লিয়ার হয়েছে? জি মিস। এরপরে ইয়েস নেক্সট মিস। সেটা হলো চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। তাহলে এখানে অবশ্যই কি ব্যবহার করা হবে, চৌম্বক ব্যবহার করা হবে, যেহেতু পদ্ধতিটার নামই হলো চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। হয়তো এমন কিছু ব্যবহার করা হবে যেটা চৌম্বকের সাহায্যে আকরিকগুলোকে সংগ্রহ করতে সাহায্য করবে। যখন আমরা খনিজমল বা আকরিক একটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়, সেই পদ্ধতিটা হলো কি চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে ফার্স্টে কি করা হবে, যে চূর্ণীকৃত সবগুলো আকরিককে কিন্তু কি করতে হবে, চূর্ণ বিচূর্ণ করতে হবে। এরপরে যখন একটা বেল্টের উপর দিয়ে ঘূর্ণায়মান একটা বেল্ট, তোমরা একটা ছবি আছে বইয়ে খেয়াল করো, ওখানে একটা বেল্ট দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, ঘূর্ণায়মান একটা বেল্টের উপর দিয়ে যখন চালনা করা হবে, মানে চিত্রের মতো, এর নিচে দুইটা কি রাখা হবে, ধাতব পাত্র রাখা হবে। বেল্টের নিচে দুইটা ধাতব চাকার সাহায্যে ঘুরবে, ওখানে দুইটা চাকা থাকবে। চাকার নিচেও দুইটা কি রাখা আছে, ধাতব পাত্র রাখা আছে। ওখানে যে চুম্বকটা রয়েছে বেল্টের মধ্যে কি আছে, চুম্বক। ওই চুম্বকটা দ্বারা আকর্ষিত হয়ে খনিজ মলগুলো আকরিকের চুম্বক অংশটি চুম্বক ধর্ম বিশিষ্ট চাকার নিচে, এটা কোথায় চলে যাবে, চাকার নিচে চলে যাবে, যে চুম্বক পদার্থটা রয়েছে। আর কাছে কতগুলো স্তর জমা হবে। অন্যদিকে যে অচুম্বক অংশটি, পুরাপুরি তো চুম্বক অংশ না, কিছু অচুম্বক অংশ রয়ে গেছে, সেগুলো কি করবে, একটা দূরে একটা কিছু নিচের পাত্রের মধ্যে সেটা কি হতে থাকবে, পড়তে থাকবে। চিত্রটা ভালো করে আবার খেয়াল করো, এখানে একটা ফানেলের মতো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানের মধ্যে দিয়ে আকরিক চূর্ণ বিচূর্ণ আকরিকটা কি হবে, দেওয়া হবে। তারপরে একটা ঘূর্ণায়মান বেল্টে ওখানে কি হবে, পাইপের আকারে যখন ছাড়া হবে এটাকে, এটা একটা ঘূর্ণায়মান একটা বেল্টের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? এই বেল্টের মধ্যে যে দুইটা চাকা রয়েছে, একটা হলো ঘূর্ণায়মান বেল্ট আছে, ওখানের মধ্যে দুইটা চাকা আছে, ওই চাকাগুলো চৌম্বক ধর্ম, ওগুলো চৌম্বক ধর্ম বিশিষ্ট চাকাগুলো। যেহেতু চৌম্বক ধর্ম, তার মধ্যে দিয়ে যখন কোনো আকরিক আসবে, ঠিক আছে, ওই চুম্বক আকরিকের যে চুম্বক অংশটা কিন্তু চাকার মধ্যে দিয়ে কি হবে, একটা অংশে জমা হবে, ঠিক আছে? আর যে অচুম্বক অংশটা সেটা আরেকটা জায়গায় জমা হবে। মানে দুইটা পাত্র রাখতে হবে, যার কারণে চুম্বক অংশটা এক জায়গায় পড়বে, অচুম্বক অংশটা আরেকটা জায়গায় যে জমা হবে। এভাবে কিন্তু চৌম্বকীয় পৃথকীকরণটা করা হয়, ঠিক আছে? জি মিস। যেমন চিত্রের মধ্যে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে জিনিসটা করা হচ্ছে সেটা হলো ক্রোমাইট। ক্রোমাইট একটা আকরিকের নাম, যেটা আয়রনের, ওটার একটু সংক্ষেপটা তোমরা একটু আন্ডারলাইন করে রাখো। ক্রোমাইট আয়রন অক্সাইড FeO Cr2O3, ক্রোমাইটের যে সংকেতটা আছে তোমরা একটু আন্ডারলাইন করে রাখো, লাগতে পারে এটা ক্রোমাইটের আকরিকের সংকেত। আর এটা হচ্ছে রুটাইল, এটা কি বলছি, রুটাইল TiO2 এর মতো চৌম্বক ধর্ম বিশিষ্ট যে আকরিক, সেগুলো কিন্তু এই চুম্বকীয় পদ্ধতিতে কি করা হয়, পৃথক করা হয়। যেমন আমরা জানলাম যে এক একটা পদ্ধতিতে এক একটা, যেমন সালফাইড কি দ্বারা ইয়া করা হয়, সালফাইড যে আকরিকগুলো রয়েছে সেগুলো আমরা কোন পদ্ধতিতে পাই, জি মিস। সালফাইড আকরিকের কোন পদ্ধতিতে পাবো আমরা, সালফাইড যে আকরিকটা, ফেনা ভাসমান পদ্ধতিতে। ফেনা ভাসমান, গুড। তারপরে যে অক্সাইড গুলো রয়েছে, অক্সাইড কিভাবে পাবো, হাইড্রোলাইটিক পদ্ধতি। হাইড্রোলাইসিস পদ্ধতি। আর চুম্বকীয় পদ্ধতির মাধ্যমে কোনগুলো পাওয়া যাবে, যেগুলো চুম্বক ধর্ম, মানে লোহা ধর্ম, লোহা জাতীয় যে জিনিসগুলো রয়েছে, চুম্বক ধর্ম বিশিষ্ট যে আকরিকগুলো রয়েছে, সেগুলো আমরা চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে কি করব, সংগ্রহ করতে পারব। ক্লিয়ার হয়েছে? এখানে তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে? এই যে আমরা আজকে খনিজ, আকরিক, তারপরে ধাতু নিষ্কাশনের বিভিন্ন আরো অনেকগুলো পদ্ধতি আছে, আমরা একে একে এই পদ্ধতিগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? এরপরে পরবর্তী যে পদ্ধতিটা আছে সেটা হলো রাসায়নিক পদ্ধতি। আবার ওগুলো ঘনীকৃত আকরিককে বিভিন্ন অক্সাইডে নিতে হবে। আরো বিভিন্ন পদ্ধতি আছে, যেমন তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ, বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা জানবো ধীরে ধীরে, যে ধাতু কিভাবে নিষ্কাশন করা হচ্ছে। কারণ আমরা যে ধাতুটা পাচ্ছি সেটা অবশ্যই বিশুদ্ধ অবস্থায় তো আমাদেরকে কি বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে ধাতুর বিশোধন বা ধাতু নিষ্কাশনটা খুবই প্রয়োজনীয়। ওকে, আমাদের হোমওয়ার্ক তোমাদের হোমওয়ার্ক হলো শিলার প্রকারভেদগুলো, শিলার প্রকারভেদ। আর হ্যাঁ,
উদাহরণ সহ। ব্যাখ্যা সহ স্যার। ব্যাখ্যা সহ না, কাকে বলে উদাহরণ দিলে হবে। আচ্ছা কাকে বলে উদাহরণ, আর তিনটা পদ্ধতির কথা বললাম না আমি আজকে, হাইড্রোলাইসিস, ফেনা, চুম্বকীয়, ওটার কিছু একটু মানে ওটার সম্পর্কে 2-3 লাইন লিখে একটা প্যারা করে আমাকে এই পদ্ধতিগুলো সম্পর্কে লিখে দিবা, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা তাহলে এখানে সমাপ্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।